নমস্কার আমার প্রিয় দর্শক বন্ধুরা, চলে আসলাম আজকের ঘটনা নিয়ে। আজকের ঘটনাটা তোমাদের সবাইকে বলবো, শুরু থেকে শেষ পর্যন্ত ঘটনাটা শুনুক। আজকের ঘটনাটা শুনুক, কারণ আজকের ঘটনাটার মধ্যে যেরকম ভয় আছে, সেরকম সাসপেন্স আছে, সেরকম থ্রিলিং আছে, সাথে কিন্তু অনেক কিছু শেখার আছে। আজকে বেশি কথা একদম বাড়াবো না, তবে হ্যাঁ, একটা জিনিস যেটা তোমাদের আমি কমিউনিটি পোস্টে জানিয়েছিলাম, একটা সারপ্রাইজ আছে। সারপ্রাইজটা আমি তো হয়েছি, সাথে আজকে তোমাদের সাথে শেয়ার করব। কারণ আজকে সত্যি বলছি, কোনো এক দর্শক বন্ধু আমাকে একটা গিফট পাঠিয়েছে, কিন্তু উনি বলেছেন নামটা আজকে কিন্তু আপনি রিভিল করবেন না। আমি রিভিল করব না নামটা। আজকে আমি তোমাদের সামনে, আমাকে যেটা পাঠিয়েছেন তোমাদের সামনে আমি শুধু আনবক্সিং করব, ঠিক আছে? তারপর কিন্তু সোজা যাব ঘটনায়। তো চলো, এর মধ্যে কি আছে। আজকে আমাকে এক দিদি ভাই দিয়েছেন, তো আমি আগে দেখে নিই জিনিসটা, ঠিক আছে? সত্যি বলছি, মানে কি দরকার বলো তো তোমাদের এরকম গিফট পাঠানোর? আমি জানি তোমরা আমাকে খুব ভালোবাসো, কারণ আমি তোমাদের সবসময় বলি যে তোমরা আমার পরিবার। আর আমি এইটুকুনি জানি যে তোমরাও আমাকে কোথাও গিয়ে তোমাদের ছোট বোন, বন্ধু, দিদি ভাই, অনেকেই আমাকে অনেক রকম নামে তোমরা আমাকে ডাকো আর ভালোবাসো। আর তার পরিচয় গিফট দিয়ে আমাকে জানানোর কোনো দরকার নেই। আমি জানি যে সত্যি তোমরা আমাকে অনেক ভালোবাসো, কারণ তোমরা এরকম করে সাপোর্ট করছো, পাশে রয়েছো। এর থেকে বেশি কি চাই? তো চলো, আমিও এক্সাইটমেন্ট। সত্যি কথা বলতে গিফট কার না ভালো লাগে? তো আমি একটু খুলে নিই। এদিকে কিন্তু দেখাতে পারবো না, এদিকে অ্যাড্রেসটা আছে। তো আমি তোমাদেরকে খুলে দেখাচ্ছি, ঠিক আছে, জিনিসটা কি আছে। আর সত্যি বলছি, মানে আমি কোনোদিন আশাও করিনি, মানে এতটা মানুষের ভালোবাসা, এতটা সাপোর্ট, সাথে এত ভালোবেসে আমার জন্য একটা দিদিভাই বলেছেন একটা ছোট্ট গিফট আমি তোমার জন্য পাঠালাম। আশা করি, আমি জানি না তোমার সাইজে হবে কিনা, বাট আমি তোমাকে পাঠালাম, ভালো লাগবে। তো সত্যি কালারটা দারুণ মিষ্টি, আমার কি বলবো সত্যি, মানে আমি আচ্ছা এটা খুলেও দেখাই তোমাদের। অ্যাকচুয়ালি এটা কি আছে, ঠিক আছে, দেখতে পাচ্ছ আশা করি। দিদি ভাই কালারটাও পাঠিয়েছে দারুণ। দেখো, তোমরা দেখো কালারটা কত সুন্দর, মিষ্টি কালার একটা, খুব সুন্দর। সত্যি আমি অবশ্যই নেক্সট দিন একদিন ভালো একটা দিন দেখে অবশ্যই এটা পরবো। আর আশা করি তোমাদের সামনে অবশ্যই আমি আসবো, ঠিক আছে? সত্যি আমার মানে খুব খুব পছন্দ হয়েছে, খুব খুব সুন্দর। কালারটা তো দারুণ কালার। অনেকটা সময় গেল, তবে এটা হচ্ছে ভালোবাসা। এটা অবশ্যই দেখানোটা আমার দরকার ছিল। দিদিভাই শুধু নামটা নিতে না করেছেন বলে আমি নামটা হাইট রাখলাম। যাই হোক, সত্যি দিদিভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ এত ভালোবাসা দেওয়ার জন্য। চলো এবার আমরা সোজা কিন্তু ঘটনায় যাব। আর সত্যি বলছি, মনটা আরো ভালো হয়ে গেল। আর সত্যি আমার খুব ভালো লেগেছে, আপনি যেটা পাঠিয়েছেন গিফটটা আমার সত্যি খুব ভালো লেগেছে। তো আচ্ছা, এবার দর্শক বন্ধু, আমরা সোজা চলে যাব আমাদের আজকের ঘটনা। আজকের ঘটনাটা আমাদেরকে পাঠায় হচ্ছে আসাম থেকে। আসাম দিব্যগড়ে দাদা ভাইয়ের কিন্তু বাড়ি। দাদা ভাই হচ্ছে এক্স ফরেস্ট ডিপার্টমেন্ট অফিসার। আমাকে একটি জঙ্গল, পুরো জঙ্গল প্রপার, ওখানে মানুষজন অনেক মাইল মাইল দূরে, জনসংখ্যা বলে কোনো কিছু নেই, শুধু বন্য জঙ্গলের প্রাণী। তাদের সাথে আমরা ক্যাম্প করে একটি জায়গায় ছিলাম। সেই জায়গায় ছোট বড় অনেক রকম অভিজ্ঞতা হয়েছে। জঙ্গলে জঙ্গলে ঘুরে আমার কাজটা কমপ্লিট হয়, তারপর আমি রিটায়ার করি। চলো দর্শক বন্ধুরা, এবার কিন্তু আমরা সোজা যাব আমাদের আজকে ঘটনার মধ্যে। যে আমি আজ থেকে প্রায় 4-5 বছর আগে একটি জঙ্গলে ডিউটি দিতে গেছিলাম। আমার সাথে 35 জন টিম ছিল। আমরা সবাই মিলে একটি জঙ্গলে যাই। সেই জঙ্গল যেখানে ছিলাম সেইটা কিন্তু আজকে পুরো হাইট থাকবে, কারণ ওখানে এমন একটা ভয়াবহ মর্মান্তিক একটা ঘটনা ঘটে গেছে, যেই ঘটনাটা অবিশ্বাস্য কিন্তু বাস্তব। অনেক ঘটনা আছে যেইগুলো একটা জায়গায় সীমিত থাকে, সেই জিনিসগুলো কিন্তু বাইরে বেরোয় না, পাবলিক হতে দেয় না সরকার থেকে। অনেক জিনিস থাকে, এরকম একটা ঘটনা আজকে আমি শেয়ার করব, যার কারণে
যেখানে প্রপার জঙ্গলটায় মানে ফরেস্টটায় ঘটেছিল, সেই ফরেস্টের নামটা কোনো মতে প্রকাশ হবে না। সেরকমভাবে আমি এবার বিস্তারিত ঘটনাটা বলবো। আর দর্শক বন্ধু, তোমরা তাড়াতাড়ি একটা করে লাইক করে দাও, চ্যানেলটাকে যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি করে পাশে থাকো। আমি দাদাভাই যেরকমভাবে ঘটনাটা শেয়ার করেন ঠিক সেরকমভাবে ঘটনাটা তোমাদের সামনে তুলে ধরবো। তবে সবাইকে বলবো আজকের ঘটনাটা শোনো, ঘটনাটা পুরো শুনলে এর মধ্যে অনেক কিছু বিষয় উঠে আসবে, যে জিনিসগুলো আমি বলে না, এখানে আমারও অনেক শিক্ষা নেওয়ার বিষয় আছে। আমার মতো যারা কন্টেন্ট ক্রিয়েটার তাদের কিন্তু আজকে বিশেষ করে এই ঘটনার মাধ্যমে অনেক অনেক শিক্ষার বিষয় আছে, যেগুলো আজকের ঘটনার মধ্যে তুলে ধরছি। আচ্ছা, এরকম আমি অনেকগুলো ঘটনা তোমাদের সাথে আগে শেয়ার করেছি, যে আমরা অনেকে আছি, যেরকম আমিও অনেক ছোট বড় ভুল করে থাকি। যেরকম হচ্ছে রাত 3টের সময় আমার ভিডিও দেওয়া আছে, আমাবস্যা রাতে আমি চলে গেছি কোনো একটা স্থানে যেখানে আমি জানি ভূত আছে, যেখানে অশরীরী আছে। যেরকম আমি যেখানে পেশেন্ট, এখন আমার যেখানে বাড়ি, আমি একটা ফ্যাক্টরির আন্ডারে থাকি। এখানে বহু বছর আগে একটা দুটো না 3-3টে ফ্যাক্টরি ছিল, যে ফ্যাক্টরিগুলো আজ কোনো অবশিষ্টই নেই, নামমাত্র ফ্যাক্টরি, ঠিক আছে। তো সেরকম আমরা যেখানে বহু বছরের পুরনো কবরস্থান, পুরনো বাড়ি, পুরনো ফ্যাক্টরি, এরকম বহু জায়গায় আমরা কিন্তু যাই। আমরা কিন্তু কি বলতো ভাবি যাব আমরা কন্টেন্ট ক্রিয়েটার, কন্টেন্ট নেব, চলে আসবো, এরকমই। এবার দাদা ভাইয়ের কথা মতো বলি। আমাদের দাদাভাই বলেন, আমি আজ থেকে 4-5 বছর হবে আগে, আমি যেখানে ফরেস্টে ছিলাম ওখানে আমার সাথে 35 জন ছেলে ছিল আমার আন্ডারে। আমি ছিলাম হেড অফিসার। তো যেহেতু আমাদের পুরো জঙ্গলটা সার্ভে করতে হতো, মানে সূর্য অস্ত যাওয়ার আগে পর্যন্ত জঙ্গলটাকে সার্ভে করতে হতো। পুরো জঙ্গলটা আমরা মানে পাহারা দিতাম। এমন একটা জায়গা ছিল সেখানে আমাদের জঙ্গি চলে আসার একটা ইয়ে ছিল, তারপরে ওখানে অনেক রকম মাওবাদী ঢুকে যাওয়ার একটা প্রলোভন ছিল। তো সেরকম ভাবেই আমাদের ওখানে মানে কি বলবো, মানে একদম গার্ডে থাকতে হতো, শক্ত কড়াকড়ি নিরাপত্তা নিয়ে আমাদের ওখানে মানে পাহারা দিতে হতো। আমাদের চাকরিটাই ছিল এরকম। সেখানে একটা ঘটনা ঘটে, যে ঘটনাটা হচ্ছে আমি যখন ওখানে ডিউটি করি তখন আমাদের যে জঙ্গলটা ছিল ফরেস্ট, ওর মাইল মাইল বিঘে বিঘে কোনো লোকবসতি ছিল না। এত বড় একটা জঙ্গল আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে রয়েছে, যেখানে লোক ভুল করেও মানে কি বলবো, মানে বন্য প্রাণী ছাড়া কোনো মানুষের চিহ্ন দেখা যায় না। আর সব থেকে বড় কথা হচ্ছে, মানুষ বলতে দূর দূরান্ত পর্যন্ত ওখানে খুব একটা হাতে গোনা ওই যে জঙ্গলের যে রাস্তা আছে, ফরেস্টের যে রোড, ওই রোড থেকে দিনের বেলা খুব জোর হলে 2-1জনকে দেখা যায়, যারা আছে সাঁওতাল আদিবাসী ধর্মীয় মানুষজন, খুব কম সংখ্যক যারা দিনের বেলা পেটের জন্য আসে জঙ্গলে কাঠ কোড়াতে, শুকনো কাঠ, শুকনো গাছের ডাল, শুকনো পাতা এইসব নিতে আসে। এছাড়া ওখানে কোনো একটা মানুষ শখে কেউ ঢোকে না। এরকম একটা ফরেস্টে আমার ডিউটি ছিলাম যখন, তখন একটা অভিজ্ঞতা হয়, যে অভিজ্ঞতা আমি নিজে চোখে সামনে দেখি। সাথে আমার যে 35 জন ছেলে ছিল তারাও পর্যন্ত এই ঘটনাটার সাথে পুরো সাক্ষী আছে। আজকে সেই ঘটনাটা বলবো। আমি একদিন বলি ঘটনাটা, আমি কোনো একটা কারণে আসামে এসেছিলাম, বাড়িতে ফ্লাইটে করে আসি, ওখান থেকে এসে বাড়িতে আসার পর আমার ঠিক পরের দিন ফরেস্ট থেকে যেখানে ছিলাম ওখান থেকে কল আসে। কারণ ওখানে আমি 35টা ছেলেকে ভালো করে মানে জায়গাটা দেখার জন্য তাদের দায়িত্বে রেখে আমি একটা কোনো কারণে বাড়িতে আসি। যদিও আমার আসার কোনো রকম রাইটস ছিল না, তবুও আমার যে সিনিয়র ছিলেন আমি তার পারমিশন নিয়ে কিন্তু আমি বাড়ি আসি। বাড়িতে আসার পর আমার যখন পরের দিনই কল আসে, আমি ছুটে আবার চলে যাই ফ্লাইটে। সেখানে আমি যখন সেখানে যাই তখন আমি জানতে পারলাম একটা ছোটোখাটো ঝামেলা হয়েছে। ঝামেলাটা বলতে আমাদের যে আরো ছেলেরা ছিল তারা আমাকে বলল
যে স্যার এরকম একজন আমাদের এই ফরেস্টে উনি কিছু ভিডিও করতে আসবেন, তো উনি আমাদের সাথে কথা বলেছেন, বলছে অ্যাকচুয়ালি উনি পারমিশন নিয়ে এসছে, যেটা পারমিশন কিন্তু হয় না। তো ওইখানে ওই জায়গায় প্রপার যেখানে ছিলাম, জঙ্গলটার কথা বলছি, তো উনি একটুখানি মানে হাইফাই লোকের সাথে ওটা বসা আছে, সেখান থেকে উনি একটা পারমিশন নিয়েছে, কিন্তু যেখান থেকে পারমিশনটা দেওয়া হয় ওনারা কিন্তু আমাদের উপর দায়িত্ব দেয়। এবার যেখানে আমি হচ্ছে ফরেস্টের ওই জায়গায় হেড অফিসার, সেখানে আমার কিন্তু পারমিশন খুব দরকার। তো তার জন্য উনি আমার সাথে দেখা করতে চান, যার জন্য আমার যারা ছেলেরা ছিল আমাকে কল করে ডাকে, কারণ উনি খুব তাড়াহুড়ো করছে। আমার যে ছেলেরা ছিল ফরেস্টে তারা অনেক করে বলে যে আমাদের স্যার কালকেই বাড়ি গেছেন কোনো দরকারে, আপনি 2 দিন কমসে কম ওয়েট করেন। কিন্তু সেই যে ব্লগার গেছে উনি কোনো মতে ওয়েট করতে পারবেন না। উনি বলছেন আমাকে কাজটা খুব তাড়াতাড়ি করতে হবে, আমার কন্টেন্ট দরকার, আমি করতে চাই। তো যেখানে আমার পারমিশন ছাড়া হবে না সেখানে আমাকে ওখানে দরকার, যার জন্য আমি আমার ছেলেদের কথা মতো ছুটে যাই ওখানে। আমি গিয়ে সেই যে ইউটিউবার তার সাথে আমি কথা বলি, তো সে আমাকে জানায় যে আমি এই ফরেস্টের সম্বন্ধে টোটাল বিষয়টা জানি। অ্যাকচুয়ালি ওই ফরেস্টটা হচ্ছে হান্টেড। তো সেখানে গিয়ে আমরা যেহেতু উনি সরকারি চাকরি করি, সেখানে গিয়ে হান্টেড বলে কোনো জিনিস আমরা যদিও মনে মানি, কিন্তু আমাদের কর্মসূত্রে সেটা দেখালে হবে না। আমাদের সব জায়গায় কিন্তু সমানভাবে ডিউটি দিতে হবে, কারণ আমরা দেশের জন্য কাজ করছি। সেখানে গিয়ে ওনাকে আমি অনেক করে বোঝাই, কিন্তু ওই যে প্রথমেই বললাম ওনারও কিন্তু উপরে ওটা বসা আছে, হাত আছে, ওখান থেকে উনি ছোটোখাটো ভাবে একটা পারমিশন নিয়ে ফেলেছে। এবার পুরো দায়িত্বটা আমার উপরে এসে পড়েছে। আমি যদি ওনাকে পারমিশন না দিই তাহলে হতে পারে আমারও অসুবিধা। এবার আমি পড়ে গেছি দুবিধায়, আমি কি করব। এবার যে ইউটিউবার ওখানে গেছে ওই জঙ্গলটা পরিদর্শন করবে, উনি ওখানে কিছু ফুটেজ নেবেন। এবার আমরাও জানি যে ওই জঙ্গলটা সত্যি কথা বলতে হান্টেড, পুরোটাই ওখানে সরকারও জানে। তারপরেও আমাকে এরকম ভাবে এনকারেজ করেন উনি, আমি সেখানে গিয়ে না করতে পারলাম না। তবে ওনাকে আমি মাত্র 3 ঘন্টার জন্য ছাড় দিই। 3 ঘন্টার মধ্যে আপনি ওই ফরেস্টের মধ্যে যেখানে যেখানে ফুটেজ নেওয়ার যা করার, আপনি ভিডিও করার সব কিছু করে আপনাকে 3 ঘন্টার মধ্যে বেরিয়ে যেতে হবে। তো উনি বললেন ঠিক আছে, আমার 3 ঘন্টা আমার ফুটেজ নেওয়ার জন্য এই ফরেস্টে যথেষ্ট, আমি 3 ঘন্টা কাল সকালবেলা আসবো। তখন আমরা বললাম যে আপনি সকালে কখন আসবেন? তো উনি বললেন সকালে আমি 10টার পর আমি আসবো। আমি তখন বললাম যেহেতু উনি আমি এখানে আছি, আপনি প্রথমে এসে আমাদের ছেলের সাথে যোগাযোগ করবেন, আমাকে ডাকা হবে, আমি এখানে থেকে আমি দেখব আপনি কোন দিকে যাচ্ছেন কি, কারণ এত বড় ফরেস্টে 2-3টে মানুষকে খুঁজে বের করা 24 ঘন্টার মধ্যে ইম্পসিবল। তো সেখানে গিয়ে আমি বললাম আমি এখানে প্রেজেন্ট থাকবো, আপনি যে আপনার দল বল মানে টিম নিয়ে আসবেন সাথে, আমাকে তো সবকিছু দেখতে হবে। অ্যাকচুয়ালিও উনি সত্যি একজন ইউটিউবার কি না, অ্যাকচুয়ালি কি বিষয়, অন্য কোনো বিষয় আছে নাকি, সবকিছু তো আমাকে দেখতে হবে। তো যেহেতু উনি একটা দায়িত্ব থেকে থাকে, তো সেরকম ভাবে উনি বললেন যে ঠিক আছে স্যার, আমি কালকে সকাল 10টার পর আসবো, আপনার সাথে আমি আগে কন্ট্যাক্ট করব, দেন আমি ভিতরে যাব সব বিষয় নিয়ে একটা ভিডিও করতে। তো বললাম ঠিক আছে। উনি অ্যাকচুয়ালিও যিনি এসছিলেন উনি হচ্ছে ট্রাভেল ব্লগার। অ্যাকচুয়ালি উনি সব জায়গায় ঘুরে ঘুরে নানা জায়গার অনেক কিছু অজানা জিনিস যেগুলো সেগুলোকে উনি খোঁজ করে বের করেন। তবে ওনার সাবজেক্টটা খুব ভালো, ওনার সাথে কথা বলেও খুব ভালো লাগে। অ্যাকচুয়ালিও বয়স ওনার আনুমানিক বয়স ছিল 26 থেকে 27 বছর। আর উনি বলেন যে আমার সাথে আরো 2জন ক্যামেরাম্যান আসবে, টোটাল ওনারা 3 জন আসবেন। আমি বললাম ঠিক আছে, কারণ উনি আগেই পারমিশন নিয়ে নিয়েছে, সেখানে আমার আর তো কিছু করার নেই, তবুও আমি আটকানোর চেষ্টা করি। এবার চলে যান। পরের দিন ঠিক 10টা ডট ওনার টাইমের কিন্তু একদম মানে কি বলবো প্রপার টাইমটা মেনটেন করেন, টাইমের দাম আছে। তো 10টার সময় উনি কিন্তু এসে আমাদের যে ফরেস্ট ডিপার্টমেন্টের একটা ছোট্ট অফিস আছে
ওই জঙ্গলের ভেতরেই, ওখানে উনি এসে দেখা করেন, আমাকে কল করেন, আমি আসি, আমরা টেন্ট করেছিলাম, আমি আসতে তখন ওনার সাথে কথা হয়। উনি তখন বললেন যে স্যার আমি অ্যাকচুয়ালি এই যে ফরেস্টের বিষয় অনেক কিছু নেটে সার্চ করেছি, অনেক কিছু আমি দেখেছি, এর আগে কোনোদিন এই ফরেস্টের ভেতরে কেউ মানে কি আছে ভেতরে বা কিছু সেই জিনিসটা কখনো পাবলিক হয়নি। আমি প্রথম ইউটিউবার যে আমি এর ভিতরে সব কিছু দেখাতে চাই পাবলিককে, সেরকম ভাবে কিন্তু আমি পারমিশন নিয়েছি, এবার আপনার সহমত চাই। আমি বললাম আপনাকে আমি কালকেই বলে দিয়েছি, অসুবিধা নেই, আপনার কাছে 3 ঘন্টা টাইম আছে, 3 ঘন্টার মধ্যে আপনি যা যা ভিতরে দেখাতে পারেন সব করবেন, কিন্তু আপনাকে আমি একটা ওয়ার্নিং দেবো, সেটা হচ্ছে আমাদের ফরেস্ট এই ডিপার্টমেন্ট যে রয়েছে, এই ফরেস্টের ভেতরে একটা লিমিট রয়েছে, আপনি লিমিটের বাইরে 3 ঘন্টার মধ্যে কিন্তু যাবেন না। কারণ আমাদের কিন্তু যে 35টা ছেলে রয়েছে আমার আন্ডারে যারা ফরেস্টে রয়েছে, আমি কিন্তু তাদেরকে তাদের জীবনের ঝুঁকি নিয়ে কোনো কাজ করতে দিতে পারবো না। আপনাকে আমি সাবধান করলাম, আপনি যা করবেন আশা করি 4-5টা দেখে করবেন। তো উনি কিন্তু আমার কথা মতো একদম সহমত হন। দেন উনি কিন্তু ওনার 2জন ক্যামেরাম্যান ছিলেন, উনি ওনাদের নিয়ে ফরেস্টে ইন করেন, আমরা আমাদের কাজটা দেখি, ওনারা যাচ্ছে, তারপর যে যার মতো আমাদের যেটা প্রত্যেক দিনের কাজ সেরকম আমরা কিন্তু কাজ শুরু করে দিই। তারপর কোন সময় আমাদের কাজ শুরু হয়, আমরা কাজ করতে থাকি, হঠাৎ করে ঠিক ওই 10টার সময় তো তারা যায়, মানে 10টা মানে 11টার দিকে তারা ভিতরে যায় ফরেস্টে। আর ফরেস্টে এত বড়, প্রথমেই বললাম ওখানে দিনের আলো যতক্ষণ থাকে, সূর্যের আলো থাকা পর্যন্ত ওই পুরো পুরো যে ফরেস্ট, সেই ফরেস্টটা ঘুরে একজনকে খোঁজা ইম্পসিবল, এতটাই বড়, এতটাই ঘন জঙ্গল, এতটাই গভীর, যেখানে সূর্যের আলো গভীর জঙ্গলের ভিতরে কিন্তু ঢোকে না, এতটাই অন্ধকার। তো আমরাও কিন্তু পুরো যে ফরেস্টটা রয়েছে আমরা কিন্তু সার্ভে করতে পারি না, ঠিক আছে। তো এইটা হচ্ছে ভেতরের বিষয়। এবার গেল আসল কথা। চলে যাওয়ার পর আমি আমার অনেক রকম কাজ থাকে ফরেস্টে, এতগুলো ছেলে আমার আন্ডারে রয়েছে, তাদেরকে দেখা, তাদেরকে সব কিছু, তাদের মানে সব কিছু মেনটেন করা, তারপরে আমাদের যে অফিস থেকে কল অ্যাটেন্ড করা, সব কিছু জানানো, সব কিছু করতে করতে জানি না সেদিনকে এত ঝড় বৃষ্টি আরম্ভ হলো, ঠিক তখন আনুমানিক দুপুর ওই 12টা 12:30টার দিকে ঝড় বৃষ্টি প্রচণ্ড তো মানে শুরু হয়ে গেল। আর এত বাজে একটা জঙ্গলের অবস্থা, ঝড় বৃষ্টির সময় না ফরেস্টে ডিউটি করা সব থেকে ইম্পসিবল হয়ে যায়, কারণ এমনিতেই তো বৃষ্টি, জঙ্গল, ফরেস্টে তো সিমেন্ট বাঁধানো রাস্তা নেই, পুরো কাদা কাদা, পুরো জঙ্গল, একটা মানে কি বলবো বিচ্ছিরি ব্যাপার হয়। তো সেরকম ভাবেই সেদিন এত বৃষ্টি, আর পুরো না আকাশ মেঘলা হয়ে রয়েছে, জানি না কেন, মানে সকাল 10টার দিকেও পুরো রোদ ছিল, হঠাৎ করে ঝড় বৃষ্টি পুরো মেঘলা হয়ে গেল। এবার কোথাও গিয়ে আমি সত্যি কথা বলতে ওই যে 3জন যে ভিডিও করতে এসছে তাদের কথা আমার মনে ছিল, আমি কিন্তু আমার যারা ছেলেরা ছিল আমি ওদেরকে বললাম, ওরা ডিউটি কর্মরত ওই সময়, তো ওদেরকে বললাম যে তোমরা কি ওই 3জন যে ভিতরে গেছে দেখেছো? তো একটি ছেলে আমাদের বলল যে হ্যাঁ স্যার আমি দেখেছি, ওনারা পূর্ব দিকে গেছে। তো আমি বললাম যে ওনাদের যদি তোমাদের চোখে পড়ে বলবে তাড়াতাড়ি বেরিয়ে যেতে, কারণ মুষলধারে কিন্তু বৃষ্টি হচ্ছে, যে কোনো সময় যোগের সময় একটা বিপদ ঘটেই যেতে পারে, কারণ এত জঙ্গল, এত বড় বড় গাছপালা রয়েছে, হতে পারে একটা দুর্ঘটনা, গাছ ভেঙে পড়লো, ডাল ভেঙে পড়লো, তাদের একটা কিছু ঘটে যেতে পারে, তো সেখানেও তো আমার উপরে একটা চাপ আসবে। তো এরকম একটা দুঃসময় আমি ছেলেটিকে বললাম, তো আমাকে বললো যে স্যার ঠিক আছে, আমি তো যাচ্ছি রেনকোট পরে, আমি দেখছি যদি ওনাদেরকে দেখতে পারি আমি গেটে পাঠিয়ে দিচ্ছি স্যার, আপনাকে আমি কল করে দেবো, আপনি ওদের সাথে গেটে কথা বলে নেবেন। আমি বললাম ঠিক আছে। এত ঝড় বৃষ্টি হচ্ছে, সারাটা সময় কাজ করার পর কখন গিয়ে আমি শুয়ে পড়ি,
আর সত্যি কথা বলতে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার হয়েছে তো, আমি কোন সময় খাওয়া দাওয়া করে দুপুর দিকে ওই 1টা 1:30টার দিকে শুয়ে পড়ি। আমার আর মাথায় কিন্তু তাদের কথাটা নেই। সত্যি কথা বলতে আমি আজকে রিটায়ার্ড হয়ে গেছি বলে আজকে কিন্তু আমি এই ঘটনাটা শেয়ার করছি, নালে হয়তো আমি জীবনে কোনো দিন এরকম ঘটনা আমি কাউকে বলতাম না। যদি আমি কর্মরত অবস্থায় থাকতাম, এখনো যদি আমার সেই ফরেস্ট ডিপার্টমেন্টে চাকরি থাকতো, আমি এই জিনিসটা কখনো রিভেল করতাম না। আজকে যেহেতু নাকি আমি রিটায়ার্ড পার্সন, আমি এই ঘটনাটা তুলে ধরতেই পারি, যেখানে পুরো নাম, জায়গা, লোকেশন সবকিছু হাইড রেখে আমাদের দাদাভাই বলেন আমি শুয়ে পড়ি। আমার সত্যি কথা বলতে মাথায় নেই, বেরিয়ে গেছে। তারপর যখন আমার ঘুম ভাঙে, মোটামুটি ইভিনিং মানে হচ্ছে, আনুমানিক আমার সময় তখন দেখার কোনো সময় ছিলও না, আমি দেখিও নি। তো সন্ধেবেলা আমি উঠতে আমার টেন্টে কফি দিয়ে যায়। আমি যখন কফি খাচ্ছি তখন একটি ছেলে দৌড়াতে এসে আমাকে বলল যে স্যার, ওই যে 3জন ইউটিউবার এসেছিল না, তারা মনে চলে গেছে। আমি তখন বললাম হ্যাঁ তাই তো, হ্যাঁ তখন বললাম বিষয়টা কি হলো বলো তো, চলে গেছে মানে তোমরা কি একদম সঠিকভাবে বলতে পারছো না? তখন ছেলেটি বলল যে না, অ্যাকচুয়ালি তারা চলে গেছে, কারণ আমাদের সাথে দেখা হয়নি। আর দুপুরবেলা আপনি শুয়ে পড়ার পর আমরা টেন্টে একটু বিশ্রাম নিচ্ছিলাম, আর এত বৃষ্টি পড়ছে আর বজ্রঘাত হচ্ছিল, তার সাথে প্রচুর জঙ্গলে কিন্তু গাছ ভেঙে পড়েছে। তো সেখানে গিয়ে আমরা তখন জঙ্গলে কিন্তু রাউন্ডটা দিইনি, আমরা একটুখানি বিশ্রাম নিচ্ছিলাম স্যার। তো আমার বলা আছে বৃষ্টির মধ্যে তাদেরও তো জীবনের দাম আছে না, বৃষ্টির মধ্যে তারা জঙ্গলের মধ্যে কি ঘুরবে, সাপ খোপেরও একটা ব্যাপার থাকে, বিষাক্ত জঙ্গলে সাপ থাকতেই পারে। তো সেখানে আমি বললাম ঠিক আছে। এবার সব থেকে বড় কথা, অন্ধকার হয়ে গেছে, আমি তো তখন কাউকে বলতে পারি না যে না জঙ্গলে একবার দেখে এসো যে তারা আছে কিনা। আর তাদের যেটুকুনি 3 ঘন্টা টাইম দেওয়া আছে, তারা তো আশা করি চলেই গেছে। তারপর ঘটলো ঠিক যেই দিকে ওনাদের যেতে বারণ করেছিলাম সেই দিকে যায়, 3জনের মৃত্যু হয়। 3জন মারা গেছে, না তাদের গায়ে কোনো গাছপালা পড়েছে, না কোনো বিদ্যুৎ মানে সেরকম প্রাকৃতিক কোনো দুর্যোগে তারা মারা যায়নি। তারা যেরকমই মারা গেছে, তাদের যখন পোস্টমর্টম রিপোর্টটা আসে, পোস্টমর্টম রিপোর্টে জানা যায় যে তারা 3জনই হার্ট অ্যাটাক হয়ে মরেছে। 3জন হার্ট অ্যাটাক হয়ে একসঙ্গে কিভাবে মরতে পারে এটা আমার কাছে জানা নেই। তাদের ডেথটা এত খারাপভাবে হয়েছে, যেহেতু আমরা এই বিষয়টা নিয়ে জানি যে ওই যে ওই ফরেস্টের ভিতরে আমরা অনেক কিছু শুনেছি, অনেক কিছু, যেরকম বহু বছর আগে ওই ফরেস্টটা তখন মানে খারাপ ছিল না। বহু বছর আগে শোনা যায় যে ওখানে অনেক আদিবাসী ছেলে মেয়েদের ওখানে বিয়ে দেওয়া হতো। আদিবাসীদের কোনো একটা দেবতা ছিল যারা কালা জাদু করতো, মানে টুকটাক যে জিনিসটা হয় তন্ত্রমন্ত্র বিদ্যা তারা ওখানে করতো। আর তারা তাদের মতো একটি ভগবান বানিয়েছিল, যাকে তারা মানে অমাবস্যা পূর্ণিমায় রক্ত দিত, মানুষের রক্ত দিয়ে তাকে নাকি সেই দেবতাকে তারা জাগিয়ে রাখতো। আর সেই দেবতার মাধ্যমে তারা অনেক রকম শক্তি পেত, যেই শক্তিটা কাজে লাগিয়ে তারা প্রত্যেক দিন তাদের জীবনে অনেক রকম নিত্য নতুন কাজ করত। তো সেই জঙ্গলের ভিতরে ছেলে মেয়েদের বিয়ে দেওয়া হতো। ওই যখন অমাবস্যা পূর্ণিমা থাকতো তখন রক্ত দিয়ে তাদের ভগবানকে জাগিয়ে তারা ওখানে ছেলে মেয়েদের বিয়ে দিত। আর তাদের একটা বিশ্বাস ছিল যে রক্ত দিয়ে যদি অমাবস্যা পূর্ণিমার সময় ছেলে মেয়েদের বিয়ে দেওয়া হয়, তাদের নাকি বন্ধন অটুট হয়, তারা নাকি 7 জন্ম একে অপরকে পায়। তাদের এই একটা বিশ্বাস ছিল। মানুষ একটা জন্মেই একসঙ্গে থাকতে পারছে না, আর 7 জন্ম তো মানে অন্য ব্যাপার। তো যাই হোক, সেখানে তাদের একটা বিশ্বাস ছিল, তারা অনেক রকম এই কালা জাদু টুকটাক তন্ত্র মন্ত্র ওখানে শিখত। এমনকি তাদের যে গোষ্ঠীটা ছিল আদিবাসী, তারা কি করতো, তাদের যে ছোট ছোট ওই ছেলে মেয়ে থাকতো, তাদেরকেও ওই বিদ্যেটা ওই জঙ্গলের ভিতরে কোনো একটি জায়গায় শিখাতো। তো এই জিনিসটা যখন ওখানে হতো, তখন ওখানে তারা অনেক মানুষ বলি দিত, অনেক
মহিষ বলি দিত, গরু বলি দিত, নানা রকম ওখানে বন্য প্রাণী সব কিছু ওখানে বলি দিয়ে সেই দেবতাকে তারা সন্তুষ্ট করত, তাদের মতো করে তারা জাগাতো, এই বিদ্যেটা তারা করতো। এইটা কিন্তু আমাদের শোনা। এবার সব থেকে বড় কথা, ওইখানে যে হেড ছিল, মানে তন্ত্রমন্ত্র সাধক যে হেড ছিল আদিবাসীদের, তারই ছেলের ওখানে বিয়ে দিয়েছিল। ছেলে আর একটি মেয়ে, মানে আদিবাসী তাদেরই একই মানে ধর্মীয়, বিয়ে দেয়। এবার কোনো কারণে সেখানে বিয়ে দেওয়ার পর সেই ছেলেটির মেয়েটির বিয়েটা বিচ্ছেদ হয়ে যায়। আর যখন সেটা বিচ্ছেদ হয় তখন ওই যে ছেলেটি তখন বলে যে আমি যে এই ঠাকুর বাবা তুমি যে পুজো করো, রক্ত দাও, এখানে তুমি বলি দিচ্ছ, সব কিছু করছো, তুমি তাহলে এত কিছু করার পর আজকে তুমি হচ্ছে এখানে হেড, তার বাবা কেন সাধক, তার বাবা সবাইকে শিক্ষা দেয়, তুমি হচ্ছে এখানে হেড। আজকে তোমার সন্তানের যদি এরকম হয় বিয়ে টিকলো না আজকে কোনো কারণে, তাহলে পারে আমাদের গোষ্ঠীর মধ্যে যে ছোট ছোট ছেলে মেয়েদের শিক্ষা দিচ্ছ, তুমি যাদেরকে এখানে ছেলে মেয়েদের বিয়ে দিচ্ছ, তাহলে তোমাকে তো কেউ এখানে মানবে না। তার মানে তুমি এখানে কারোর কিছু করতে পারছো না, তোমাকে কেউ এখানে মানবে না। তো ছেলেটি এইসব বলার পর মনের কষ্টে ওই জঙ্গলের ভিতরে গলায় দড়ি দেয় গাছের সাথে। তারপর থেকে নাকি ওইখানটা হান্টেড হয়ে যায়। ওখানে নাকি কোনো মেয়ে ছেলে বেটা ছেলে যেই যাক কেউ নাকি ওখান থেকে আর বেঁচে আসে না। কিন্তু সব থেকে বড় কথা, পুরো জঙ্গলটা যে ফরেস্টটার কথা বলছি, পুরো ফরেস্টটা কিন্তু খারাপ না। যদি পুরো ফরেস্টটা যদি হান্টেড হতো তাহলে পরে আমরা যে 35টা ছেলে নিয়ে আমি যে ওখানে এতদিন ডিউটি করলাম, তাহলে আমিও তো ওখান থেকে ফিরে আসতাম না। আমি তো ওখান থেকে জীবিত ফিরে এসেছি, এমনকি আমার সাথে যে 35টা ছেলে ছিল তারাও আমার সাথে জীবিত বাড়ি এসছে, তারাও তাদের মতো অনেকে রিটায়ার্ড হয়ে গেছে, অনেকে এখনো পর্যন্ত 2-3 বছর চাকরি আছে, তারা এখনো পর্যন্ত ফরেস্ট ডিপার্টমেন্টে চাকরি করছে। আজকে আমি রিটায়ার্ড হয়ে গেছি, আজকে আমি সুস্থ আছি পরিবারকে নিয়ে, আমার সাথে কোনো রকম ঘটনা ঘটেনি। তবে ওখানে এরকম আমি শুনেছি, যখন আমি ওখানে ডিউটি করতাম তখন আমি শুনেছি যে সেই যে আমি বললাম যারা 3 জন গিয়েছিল, একজন ইউটিউবার, তার সাথে 2 জন ক্যামেরাম্যান, তারা ছিল ট্রাভেল ব্লগার, তারা তো ফিরে আসেনি। তাদের মৃত্যুর কারণ যেটা পোস্টমর্টম রিপোর্টে বেরোয় যে হার্ট অ্যাটাক হচ্ছে। 3 জনেরই একসঙ্গে হার্ট অ্যাটাক কীভাবে পসিবল আমি জানি না। আর সব থেকে বড় কথা, তার আগেও অনেকে যখন ঢুকতো ওর ভিতরে কোনো কারণে, অনেকে হয়তো জানে না, কোনো কারণে ওদিকে ঘুরতে গেছে, চলে গেছে, এরকম অনেকের আমি শুনেছি যে ওখানে নাকি ডেড বডি উদ্ধার হয়েছে। তো আমি এই ঘটনার মাধ্যমে হয়তো কতটা ভয় লাগলো কি লাগলো আমি এর মাধ্যমে বলতে পারবো না, তবে একটা জিনিস আমাদের দাদাভাই বলেছেন, যে আমি একটা জিনিস বলতে চাই, যে অনেক ইউটিউবার আছো যে তোমরা কোনো একটা জায়গায় তোমাদের কন্টেন্ট বানানোর জন্য হট করে তোমরা চলে গেলে, অ্যাকচুয়ালি তোমরা জানোই না যে ওখানে কতটা নেগেটিভ এনার্জি রয়েছে, তার পাওয়ারটা কতটা হতে পারে, সে কতটা ক্ষতি করতে পারে। কি হয় না, ভিডিও করব, একটা জায়গায় পৌঁছে গেলাম যে ওখানে একটুখানি ফুটেজ নেবো, একটু কন্টেন্ট করব, ভাইরাল হব, ইউটিউবে দেব, বিশাল ব্যাপার। কিন্তু একটা ভিডিও আদৌ সেই ভিডিওটা চলবে কি চলবে না তার কোনো কিন্তু মানেই হয় না, কিন্তু তোমার জীবনটা চলে যেতে পারে, এটা কিন্তু নিশ্চিত হতে পারে। তার জন্য আমাদের দাদাভাই আজকে যে বার্তাটা পাঠিয়েছেন, দাদাভাই বলেছেন যে তোমরা কন্টেন্ট করো, তোমরা এই যে আমি অনেক অনেক ইউটিউবারের অনলাইনে দেখি যে ভূতের ঘটনা গল্প তোমরা শেয়ার করো। দিদি দাদাভাই কিন্তু এই কথাটাও বলেছেন যে শোনা, আপনি যে এত ঘটনা শোনান, এই ঘটনাগুলো সত্যি খুব ভালো লাগে, কারণ আপনি এই যে 2 দিন আগে যে আমি একটা কল রেকর্ডিং দিয়েছিলাম, তোমরা আশা করি অনেকে শুনেছো, কল রেকর্ডিং বলে, এই যে কল রেকর্ডিং যে এইগুলো দাও, এগুলো একদম বাস্তব, ওনার জীবনে ঘটে গেছে, ঠিক আছে এরকম। এবার দাদাভাই যেই বার্তাটা অ্যাকচুয়ালি দিতে চেয়েছেন, বলেছেন যে আমি তোমাদেরকে বলছিলাম না আমি যাব একটা জায়গায়, বা হ্যাঁ তা বলে এ না যে আমি তোমাদের জন্য কন্টেন্ট ক্রিয়েট করতে যাব না, তবে আমি যেই জায়গায় যাব সেই জায়গার বিষয় আমি ভালো করে জেনে বুঝে যাব। আর যেখানে সত্যি কথা বলতে স্থানীয় লোক না করবে, বারণ করবে, এরকম জায়গায় তো যাওয়াটা উচিতই না। শুনছো
অনেকেই আছো, আমাকে অনেকে বলো দিদিভাই তোমাকে দেখে আমি নতুন ভূতের চ্যানেল খুলেছি, ভূতের গল্প বলবো, ঘটনা বলবো। তবে আজকে এই ঘটনার মাধ্যমে আমারও শিক্ষা হলো, আশা করি পাশাপাশি যারা আজকে ফোনের ওপার থেকে শুনছো ক্যামেরার বাইরে, তারাও আশা করি এখান থেকে শিক্ষা নাও। এরকম কোনো জায়গায় যাওয়াটা উচিতই না, না জেনে। হতে পারে ওই একটা কন্টেন্টের জন্য কিন্তু আমাদের জানও চলে যেতে পারে, ঠিক আছে? তো যাই হোক, আজকের ঘটনাটা অনেক বড় হয়ে গেল। হতে পারে ঘটনাটা তোমাদের কতটা ভয় লাগাতে পেরেছি আমি জানি না, কিন্তু একটি সত্য ঘটনা তোমাদের সামনে আমি তুলে ধরলাম। আশা করি এর মাধ্যমে তোমাদের অনেকটা শিক্ষা হলো, আমারও শিক্ষা হয়েছে। আশা করি ভালো লেগেছে। সাথে থেকো, পাশে থেকো, কমেন্টস করে জানিও তোমাদের কেমন লেগেছে। তবে হ্যাঁ, যেতে যেতে বলবো, স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা যেরকম ভাবে যোগাযোগ করছো সেরকম ভাবে যোগাযোগ করো, ঘটনা শেয়ার করো। আর সবাই খুব ভালো থেকো, হাসি খুশি থেকো। আর অসংখ্য ধন্যবাদ আবারও দিদিভাইকে দিলাম, কারণ সত্যি দিদিভাই আমার খুব ভালো লেগেছে। আর দর্শক বন্ধু, তোমাদের কেমন লেগেছে অবশ্যই বলো। তবে দিদিভাই বলেছিলেন যে আমি তোমার সাইজ ঠিক জানি না, তবে দিদিভাই এটা আমার হয়ে যাবে। আজকের মতো টাটা, গুড নাইট।